এসোতে ওয়াশরুমে ঢুকে। সাফায়েত রুমে বিছানায় বসতেই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনে বুঝতে পারে রুয়াত ওয়াশরুমে। অপেক্ষা করতে লাগলো রুয়াতের বের হবার। রুয়াত ওয়াশরুম থেকে বের হয়ে সাফায়েতকে টোটালি ইগনোর করে ব্যালকনিতে চলে গেল ভেজা জামাকাপড় মেলতে। সাফায়েত উঠে বেলকনিতে আসতেই রুয়াত পাশ কাটিয়ে চলে গেল নিচে। সাফায়েত বেকুব হয়ে গেল। এমন ইগনোর করার মানে কি? খাবার টেবিলে বসে সবাই রাতের ডিনার করছে। টেবিলে শুধু মুখটাকে গম্ভীর করে গপাগপ খাবার খাচ্ছে সাদমান আর রুয়াত। সাফায়েত রুয়াত আর সাদমানকে পর্যবেক্ষণ করে চলছে। এবার তার ভীষণ রাগ হলো। ইচ্ছে করলো দুটোকে সামনে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে কয়েকটা বসিয়ে দিতে। রুয়াতের পাশে রজনী বসায়। রজনী বলে উঠল, রুয়াত, কাল ডক্টর ওমরের বাসায় যেতে হবে আমার। রুয়াত খেতে খেতে বলে, কেন, কাল কি? কাল 26 তারিখ রুয়াত। রুয়াত ঘাড় বাঁকিয়ে তাকালো। বিস্ময়ের সাথে বলল, কাল 26 তারিখ? হুম। ও আচ্ছা, যাইও, ভালো লাগবে। সাদমানের গলা দিয়ে আর খাবার ঢুকলো না। হাত ধুয়ে চলে গেল। রুয়াত রজনী সানজিদার খাওয়া শেষ। সানজিদা রজনীকে নিজের রুমে নিয়ে গেল। শারমিন বেগমের খাওয়া শেষ হতেই রুয়াত তাকে রুমে চলে যেতে বলে। সে এঁটো থালা বাসন ধুয়ে রাখবে। শারমিন বেগম চলে গেলেন। টেবিলে পড়ে রইল সাফায়াত, যে কিনা পিঁপড়ার মতো করে খাবার খাচ্ছে। রুয়াত এক এক করে থালা বাসন বেসিনে নিয়ে গেল। সাফায়েতকে এখনও খাওয়া শেষ করতে না দেখে চেয়ার টান দিয়ে বসলো। সাফায়েত সে নিজের মতো একটু একটু করে খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। 10 মিনিট হয়ে গেল এভাবে। এখন খাবারটা শেষ করতে না দেখে এবার রেগে গেল, এক ঝটকায় ফোনটা কেড়ে নিল। সাফায়েত ভ্রু কুঁচকে বলল, আশ্চর্য, ফোন নিলে কেন? খাওয়ার সময় ফোন কি? হ্যাঁ, আর এইটুকু খাবার খেতে এত সময় লাগে? আমার ইচ্ছে। তাহলে খাওয়া শেষে ভদ্রলোকের মতো প্লেট খানা ধুয়ে রাখবেন। পারবো না। তাহলে চুপচাপ খাবার খেয়ে প্লেট দিন। সাফায়েত খাবার সহকারে প্লেটটা এগিয়ে দিয়ে বলল, খাবেন না? সাফায়েত বেসিনে গিয়ে হাত ধুতে ধুতে বলে, না। রুয়াত কথা না বাড়িয়ে থালা বাসন ধুতে লাগলো। সাফায়েত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো রুয়াত থালা বাসনগুলো ধুয়ে টেবিলের উপর করে রাখতেই আকস্মিক হাতে হ্যাঁচকা টান লাগায় পড়ে যেতে নিলে সাফায়াত ধরে নেয়। রুয়াত রেগে বলে ওঠে, এমনভাবে টানেন কেন? পড়ে গেলে তার দায় কে নিত? সাফায়াত রুয়াতের কোমর চেপে ধরে বলে, আমি নিতাম। রুয়াত ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করতে করতে বলে, ছাড়ুন। সাফায়াতের কাট কাট জবাব, না। না মানে কি? ছাড়ুন বলছি। না, ছাড়বো না। আগে বলো, রেগে আছো কেন? কারণ আছে, সেজন্য। কারণটা বলো। খুঁজে নিন, এত ঠেকা পড়েনি বলে দেয়ার। আমার তো জানা মতে রেগে থাকার মতো কিছু করিনি। করেছেন অবশ্যই। বলো কি করেছি। আগে ছাড়েন, কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, বলো। আমি দেখে ফেলেছি ব্রো, রুমে গিয়ে রোমান্স করো। রুয়াত চোখ বড় বড় করে তাকালো। ওরা কি রোমান্স করছে নাকি? সাফায়েত বিরক্ত নিয়েই বলল, আমার বাড়ি, আমার বউ, আমি আমি যেখানে খুশি সেখানে রোমান্স করবো, তোর কি? সাদমান পাশ কাটিয়ে বাহিরে যেতে যেতে বলল, আচ্ছা করো রোমান্স বসার ঘরেই। তুই বাহিরে যাচ্ছিস কেন? হাওয়া খেতে। সাদমান চলে গেল। রুয়াত জোর করেই নিজেকে এবার ছাড়িয়ে নিল। তর্জনী উঁচু করে বলল, লজ্জা শরম কি পকেটে ঢুকায় রাখছেন? ছোট ভাইয়ের সামনে এসব কি বলছেন? হ্যাঁ, সাফায়াত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, লজ্জা শরম গতকালই ভেঙে গেছে, তাই আর অবশিষ্ট নাই। রুয়াত চলে গেল। সাফায়াত শীষ বাজাতে বাজাতে বইয়ের পেছন পেছন আসতে নিলে হুট করে ফোনে মেসেজ আসে। সাদমান পাঠিয়েছে। ওপেন করে দেখতেই দেখে তাতে লেখা আছে, তোমার বউ জবার জন্য রেগে আছে। জবাব তোমাকে গিলে গিলে খাচ্ছিল বলে। কারণ জিজ্ঞেস না করে বউকে সরি বলে মানাও। যদিও তোমার দোষ নেই, তবুও দোষী সাজাও। সাফায়াত সরু চোখে তাকিয়ে রইল মেসেজের দিকে। বিয়ে করলে এই এক সমস্যা, দোষ না করেও দোষী সাজতে হয়।
রুয়াত রুমে এসে সোজা বিছানায় শুয়ে পড়ে। সাফায়াত লাইটটা বন্ধ করে বিছানায় এসে রুয়াতকে জড়িয়ে ধরে। রুয়াত সরিয়ে দেয় সাফায়াতকে। সাফায়াত টেনে কাছে নিয়ে আসে রুয়াতকে। তারপর আলতো করে গালে হাত রাখে। ঢঙ্গি বউ তার, নরম কণ্ঠে বলল, রেগে থাকলে চলবে বলো? আমরা তো ঢাকায় চলেই এসেছি। জবা কি আর আসতে পারবে আমাদের মাঝে? আমি তোমার আছি, তোমারই তো থাকবো। রুয়াত এখন একটু নরম হলো। বুকের শার্টটা চেপে ধরে বলল, ও এত বেহায়া কেন? না করার পরেও কেন আপনার দিকে তাকায়? ওর লজ্জা নেই? ওর এসব একটু কমই, ওর কথা বাদ দাও। শোনো, ও যা ইচ্ছে করুক, তুমি রাখবা না। ও তোমার রাখানোর জন্যই বেশি বেশি এসব করে। আর যাবো না আমি ওই বাড়ি জবা থাকাকালীন। আচ্ছা, যেতে হবে না আর। এবার ঘুমাও। আর রেগে থাকবা না কেমন? কারণ বলবে তৎক্ষণাৎই, মনে থাকবে? সরি। সাফায়াত আলতো করে কপালে চুমু খেয়ে জড়িয়ে ঘুম দিল। রজনী দাঁড়িয়ে আছে বেলকনিতে। একটু ভ্যাপসা গরম লাগায় বেলকনিতে এসেছে শরীর ঠান্ডা করার জন্য, অথচ তার চোখ জোড়া আটকে গেছে বাগানের বেঞ্চে বসে থাকা সাদমানের দিকে। এত রাতে একা বাগানে বসে কেন? মন খারাপ ওর, নাকি গরম লাগছে, কোনটা? রজনী ডেকে উঠল সাদমানকে। সাদমান, সাদমান ডাকটা শুনে চোখ বন্ধ করে ফেলল। ডাকটা এত সুন্দর লাগছে কেন? সাদমান পেছনে ফিরল, বলল, বলুন। এত রাতে বাগানে কেন আপনি? গরম লাগছিল সেই জন্য। আপনি কেন বেলকনিতে? আমারও গরম লাগছিল। ও আচ্ছা, ঘুমিয়ে পড়ুন। সাদমান চলে গেল। রজনীর কাছে কেমন যেন লাগলো সাদমানকে, কেমন ইগনোর করছে। নতুন আরেক সকালের আগমন। সূর্যের দাবাদহে পুড়ছে নগরবাসী। কোথাও শীতল বাতাসের ছিটে ফোঁটাও নেই। সাফায়াত রুয়াত ব্রেকফাস্ট করে বের হয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। একসাথে ভেতরে ঢুকতেই সর্বপ্রথম রুয়াতের চোখ আটকে যায় দূরে বসে থাকা রোহানের দিকে। কেমন হাসিতে চোখ মুখ উজ্জ্বল জ্বলে উঠেছিল বসা থেকে। হয়তো এগিয়ে আসতে চাইছিল, কিন্তু পারেনি সাফায়াতকে দেখে। বসে পড়ে বেঞ্চে। নেহাল কাঁধে হাত রাখে। এই কয়দিন রুয়াতকে একটু দেখার জন্য ভার্সিটিতে ছুটে আসতো। আজ দেখতে পেল, চোখ জোড়া জুড়িয়ে আসলো তার। রুয়াত দৃষ্টি সরিয়ে চলে গেল ক্লাসে। নেহাল রোহানের দেবদাস মার্কার চেহারা দেখে বলে উঠল, তোর এই দেবদাস মার্কার চেহারা কবে পাল্টাবি বলতে পারবি? তাহলে সেদিন রোজা রেখে একটা ইফতার পার্টির আয়োজন করতাম। কাইন্ডলি জানিয়ে দিস সেই দিনটা। রোহন আজ আর চেতল না। সবসময় কি আর চেতা যায়? যার মনে বয়ে ঝড় সে বুঝে তার বেগ কতটা মারাত্মক। নেহাল তো আর হারায়নি, সে তো পেয়ে যাবার পথে সুইটিকে। সে কি করে বুঝবে না পাওয়ার ব্যথা? রোহান বসা থেকে উঠে চলে যেতে নিলে নেহাল হাতটা ধরে ফেলে। টেনে ধরে বসিয়ে বলে, তোর আমার নিস্তব্ধতা ভালো লাগছে না রোহিঙ্গা। তুই থাকবি সন্ন ছাড়া রাজনীতি করে বেড়ানো বাউন্ডুলে টাইপের। তা না শেখা কোটদের মতো এমন আচরণ করছিস যেন মনে হচ্ছে তোর কপালে আর কোনো মেয়ে জুটবে না। তুই রুহাতের থেকেও বেস্ট কাউকে পাবি, দেখে নিস। আমি তো বেস্ট কাউকে চাইনি জীবনে। তুই চাসনি তো কি হয়েছে? পৃথিবীর নিচ থেকে দেবে সেই বেস্টটা তোকে। তাই বক্কচক্কর বাদ দিয়ে নিজের ফর্মে ফির। ছাত্রলীগের নেতা এমন নীতিয়ে থাকলে দল তো এমনিতেই হালকা বাতাসে 1 কিলোমিটার দূরে গিয়ে পড়বে। রোহান উঠে দাঁড়ালো। চল ক্লাবে যাব। কেন? ওসব গিলতে? গেলে আয়, না গেলে থাক, আমি চললাম। নেহাল রোহানের পেছন পেছন হাঁটা ধরল। দুপুর হতে রজনী রেডি হয়ে নেয়। রুয়াত বেগুনি রঙের শাড়ি বের করে দিয়ে গিয়েছিল। রজনী সেটাই পরে নেয়। চুলগুলো হাত খোপা করে কানের পাশে গোলাপ ফুল লাগায়। আয়নায় একবার নিজেকে দেখে তারপর রুম থেকে বের হয়ে বসার রুমে আসলো। সোফায় বসেছিল সাদমান আর শারমিন বেগম। রজনী শারমিন বেগমের থেকে বিদায় নেয়। সাদমান একবার তাকিয়েই দ্বিতীয়বার আর তাকানোর সাহস পায়নি। শারমিন বেগম সাদমানের দিকে তাকিয়ে বলল, সাদমান, ওরা একটু পৌঁছে দিয়ে আয়। সাদমান ভেবেছিল না করবে, কিন্তু কেন যেন না বলার জন্য মুখ খুলতেই আচ্ছা বলে ফেলল।
নিজের কাণ্ডে নিজেকেই খানেক বকাবকি দিল। তারপর বসা থেকে উঠে রুম থেকে গাড়ির চাবি নিয়ে বলল, চলুন। রজনী সাদমানের পেছন পেছন এসে গাড়িতে উঠে বসল। সাদমান গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, ডাক্তার ওমরের বাসায় যাবেন? হ্যাঁ, আগে একটু মার্কেটের সামনে থামিয়েন তো গাড়ি। কেন? কিছু কিনবো। সাদমান গাড়িটা মার্কেটের সামনে এনে থামালো। রজনী মার্কেটে গিয়ে মিনিট 10 পর আসলো কিছু প্যাকেট নিয়ে। সাদমান আর চোখে দেখল, তারপর স্টার্ট দিল। রজনী লোকেশনটা বলে বলে দিল। দোতলা ডুপ্লেক্সের সামনে এসে থামলো। রজনী গাড়ি থেকে নেমে সাদমানের দিকে তাকিয়ে বলল, আপনিও আসুন না সাথে, ওর ভালো লাগবে। সাদমানের রাগ হলো এই কথাটা শুনে। ওর ভালো লাগবে মানে কি? ওমরের ভালো লাগবে সেজন্য তাকে নিয়ে যাবে? কাঠ কাঠ গলায় বলল, যাব না, আপনি যান। আমি কি চলে যাব গাড়ি নিয়ে, নাকি চলে আসবেন? আধ ঘন্টা অপেক্ষা করতে পারবেন? হুম। তাহলে অপেক্ষা করুন, আমি দেখা করেই চলে আসব। রজনী চলে গেল। সাদমান গাড়ির ভেতরেই বসে সাপের মতো ফুঁসতে লাগলো। সূর্যটা মাথার উপর থেকে সরে গেছে ঘন্টাখানেক আগেই, অথচ সাদমানের আধ ঘন্টা অপেক্ষা পেরিয়ে সেটা 1 ঘন্টার সারিতে গিয়ে ঠেকেছে। সাদমানের এখন ভাবনায় মশগুল। কি হচ্ছে ভেতরে, কি করছে তারা? রজনী যখন অফার করেছিল ভেতরে যাওয়ার, তখন যে কেন গেল না? সাদমান তার জন্য নিজেকে বকতেও ছাড়ল না। ভেতরে গেলে এত অপেক্ষা তো করতে হতো না। সাদমান রজনীকে ফোন করলো, বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। রাগ হলো সাদমানের। ফোনটা কেন ধরবে না? ইচ্ছে করলো ফোনটা ছুঁড়ে ফেলে দিতে। অধৈর্য হয়ে গাড়ি থেকে নামতে নিলে দেখে রজনী আসছে। মুখে লেগে আছে হাসি। সাদমানের গা জ্বালা করলো এই হাসি দেখে। অপেক্ষায় রেখে হাসি সহ্য হলো না। রজনী এগিয়ে আসলো, গাড়িতে বসে বলল, সরি সাদমান, বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে। সাদমান গাড়ি স্টার্ট দিল কোনো কথা না বলে। রজনী তাকালো সাদমানের মুখের দিকে। শক্ত হয়ে আছে মুখ। রেগে আছে নিশ্চয়ই। রেগে আছেন সাদমান? সত্যিই বুঝতে পারিনি, ফোনটাও সাইলেন্ট করা ছিল। ও আসতেই দিতে চাইছিল না, বুঝিয়ে শুনিয়ে আসতে হলো। অনেকদিন দেখেনি তো সেজন্য। সেজন্য কি এত সময় ওকে দিতে হবে? উনি বাচ্চা, দামড়া একটা মানুষ, জ্ঞান বুদ্ধি নেই, এমনি এমনি বড় হয়েছে। রেগে বলল সাদমান। রজনী হক চকিয়ে গেল। ওর তেমন বয়স হয়নি, রেগে কথা বলছেন কেন? ওর জন্যই তো আমার আশা। সাদমান দাঁত চেপে বলল, কোলে নিয়ে রাখতে। হ্যাঁ নিয়েছিলাম, গুলুমুলু একটা, আসতেই ইচ্ছে করছিল না। থেকে আসতেন তাহলে রাতটা, আমি চলে যেতাম একাই। বলেছিল থাকতে, কিন্তু থাকিনি। কেমন দেখায় না রাত থাকাটা? কেমন দেখাবে? ভালোই দেখাবে, থাকতেন। উফ, আপনি আমার রেগে রেগে কেন কথা বলছেন? খুব কি ওয়েট করিয়েছি? সরি বললাম তো। সাদমান চুপ রইল। রাগে মাথা ফেটে যাচ্ছে। তাকে পাত্তা দেয় না, অথচ ওমরের বাসা অবধি চলে আসে। রজনী সাইড ব্যাগ থেকে ফোনটা বের করে গ্যালারিতে ঢুকে পিক বের করে সাদমানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, দেখুন আমাদের মানিয়েছে না? সাদমান ঘুরল। ভেবেছিল ওমর আর তার ছবি দেখিয়ে বলছে, তাই রাগ নিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও কিছু বলতে পারল না। রজনীর পাশে লাল টুকটুকে একটা পরী রজনীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। কে এটা? উষা, ডক্টর উমরের মেয়ে। ওর বার্থডে ছিল আজ। সাদমান সহসা জিজ্ঞাসা করে বসল, ওর মা বেঁচে আছে তো? মুভি গল্পে সাদমান দেখেছে বাচ্চার মা বেঁচে থাকে না, পরে ওই বাচ্চার বাবার সাথে বিয়ে হয়ে যায় বাচ্চার সাথে অতিরিক্ত মেশা কোনো মহিলার। রজনী ভ্রু কুঁচকাল সাদমানের কথায়। অবশ্যই আছে বেঁচে ওর মা, এই দেখুন ওর মায়ের ছবি। রজনী গ্যালারি থেকে রজনী আর লিমার পিক বের করে দেখায়। সাদমান দেখে ছবিটা। অশান্ত মনটার শান্তি মেলে। কী সব হাবিজাবি ভাবছিল। নিজের মেন্টালিটিকে গাড়ির নিচে ফেলে চাপা দিয়ে পিষে ফেলতে ইচ্ছে করলো।
সাদমান গাড়িটা নিয়ে সোজা একটা নদীর ধারে আসলো। রজনী হঠাৎ গাড়িটা এখানে থামাতে দেখে অবাক হয়ে বলল, গাড়িটা এখানে থামালেন কেন? সাদমান গাড়ি থেকে নামতে নামতে বলল, আপনি নামুন তো গাড়ি থেকে। আপনি অজান্তেই আমার মন মেজাজ শান্ত করে দিয়েছেন। তাই এখন আমার ঘুরতে ইচ্ছে করছে এই নদীর তীরে বসবো, কিছুক্ষণ বিকালের গতিলি দেখব, শীতল বাতাস গায়ে মাখবো, নদীর পানিতে